আমরা এখন জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণে আলোচনা শুরু করব। অধ্যায়টা মোটামুটি সিম্পল এবং এখানে আসলে অনেক বড় অধ্যায় হলেও আমরা খুবই অল্প জায়গা পড়ি এবং আশা করি অল্প জায়গা থেকেই তোমাদের পরীক্ষা আসবে। কিছু কিছু জায়গা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু দাগানোর জন্য আসলে জাস্ট দাগাবো। তারপরেও তোমরা ম্যাক্সিমাম যেসব জায়গায় আমি গুরুত্ব দিব বেশি, সেই জায়গাগুলোয় তোমরা বেশি গুরুত্বের সাথে পড়বা। সো এখানে দেখো আসতেছে কি, এইচ রেইটার নামক একজন জার্মান বিজ্ঞানী কিনা না জানলেও চলবে, সর্বপ্রথম এই ইকোলজি শব্দটা ব্যবহার করেন। ইকোলজি শব্দটার অর্থ আশা করি তোমরা জানো, এই যে আমাদের যে পরিবেশে যে অন্তঃক্রিয়াটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। সো এইটুকু জানলে হচ্ছে আমাদের এখান থেকে। এরপর দেখো প্রজাতির ডেফিনেশনটা আসলে আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। প্রজাতি বলতে মূলত বোঝানো হয় সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব। মেনলি কথা হচ্ছে কি, সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যাদের নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদন হবে, আর কখনোই তোমার অন্য সদস্য মানে তোমার হচ্ছে কি অন্য যেসব প্রজাতি আছে তাদের সাথে মিলনে উর্বর সন্তান হবে না। সো দেখো, নিজেদের মধ্যে উর্বর সন্তান হইতে হবে, অন্যদের সাথে উর্বর সন্তান হওয়া যাবে না, এবং সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব। এখন দেখো, তুমি আর তোমার বোন, তার মধ্যেও অনেক মিল আছে। এখন সর্বাধিক মিলটাকে প্রাধান্য দেওয়া আছে, বাট পার্থক্য অনেক আছে। তোমার বাবা মার সাথে তোমার অনেক পার্থক্য আছে, যমজ দুই ভাইয়ের মধ্যেও বেশ পার্থক্য থাকে। সেই পার্থক্য থাকলেও সর্বাধিক যে মিলটা আছে সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং এইখানে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিজেদের মধ্যে যৌন মিলনে তোমার হচ্ছে কি উর্বর সন্তান সক্ষম, এবং অন্যদের সাথে তোমার আসলে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। এর একটা পারফেক্ট এক্সাম্পল কি হইতে পারে, যে ঘোড়া আর যে গাধা। ঘোড়া আর গাধা কিন্তু দুইটা ভিন্ন প্রজাতি। এই দুইটা ভিন্ন প্রজাতি, দেখো ঘোড়া আর ঘোড়াতে প্রজনন করলে যে ঘোড়া তৈরি হবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার উর্বরই হবে। আবার যদি গাধা গাধাতে হয় সেটা উর্বর সন্তান তৈরি হবে। বাট ঘোড়ার গাধা মিলায় যদি যৌনজনন ঘটানো হয়, অর্থাৎ সেখানে খচ্চর তৈরি হয়, এই খচ্চরটা কিন্তু উর্বর হয় না। সো এটাই হচ্ছে কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে। এর বাইরেও একটা পয়েন্ট আছে, যে মূলত আসলে একটা প্রজাতির মধ্যে যে কোনো একটা ফেজের মধ্যে আর পরবর্তী আরেকটা ফেজের মধ্যে, মানে দুইটা, আমি যদি একটা প্রজাতি দুইটা ভিন্ন রূপ দেখাই তোমাকে, এই দুইটা ভিন্ন রূপ একদম বিচ্ছিন্ন হইতে পারবে না। এর মাঝামাঝি কোনো একটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে। কিভাবে, আমি এটা এক্সপ্লেন করতেছি, তোমাদের হয়তো এই পয়েন্ট একটু বুঝতে সমস্যা হচ্ছে। এখন দেখো, আমাদের এইখানে আসলে একটা কথাবার্তা সিম্পলি বলা আছে যে একটা সময় ছিল যে শুধুমাত্র আসলে আমরা বাহ্যিক গঠন বা আকারই দেখতাম, বাট এখন আমরা কি করি, শ্রেণীবিন্যাসের জন্য কিন্তু অনেক জিনিসপত্র দেখি, ডিএনএ, আরএনএ, অঙ্গাণু টঙ্গাণু, অনেক কিছু দেখি। সো এগুলো আমাদের আলোচনার বিষয় না, বাট জাস্ট তোমাদেরকে বলে রাখলাম। এইখানে দেখো বেশ ইম্পর্টেন্ট দুইটা উদাহরণ হচ্ছে তোমার সাদা পাট এবং হচ্ছে তোষা পাট। এই সাদা পাট এবং তোষা পাট নিয়ে আমরা একটু ইন্টারেস্টেড। কর্কোরাস, দুইটাই হচ্ছে কর্কোরাস তোমার গণের, এবং সাদা পাট যেটা আছে ক্যাপসুলারিস, এবং তোষা পাট হচ্ছে অলিটোরিয়াস। সো এইখানে দেখো আমাদের এই দুইটা জিনিসটা কেন আলোচনা করা হচ্ছে, কেননা এটা হচ্ছে দেখো তোমার আমাদের হচ্ছে সাদা পাট আর এটা হচ্ছে তোষা পাট। কিন্তু এদেরকে আমরা কেন এক প্রজাতির মধ্যে রাখিনি? একটা তো কারণ হইতে পারে যে সাদা পাট আর তোষা পাটে এই দুইটার মধ্যে যদি প্রজনন ঘটানো হয় তাহলে উর্বর সন্তান তৈরি হবে না। বাট এটা তো আমরা দেখে বুঝতে পারতেছি না, আমরা দেখে কীভাবে আইডেন্টিফাই করতে পারি? দেখো, তোমরা অনেক সময় একটা ছবি দেখছো না, জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়, যেখানে আসলে একটা ছবি ছিল যেখানে একটা বানর থেকে আস্তে আস্তে লম্বা হইতে হইতে একটা মানুষ হচ্ছে। সো ওইখানে যদি মূলত আসলে বানরের সাথে মানুষের যে মিলটা, এটা কীভাবে দেখানো সম্ভব হয়েছে, যদি এই বানর আর তোমার মানুষের মধ্যে যদি কোনো তোমার নিরবিচ্ছিন্ন মাঝের ধাপগুলো না থাকতো, তাহলে কিন্তু আমরা এটাকে একটা প্রজাতির মধ্যে ক্যাটাগরাইজ করতে পারতাম না। ওটা এক্স্যাক্টলি বানরকে রিপ্রেজেন্ট করে না, বাট আমরা এটাকে একটা প্রজাতির মধ্যে ক্যাটাগরাইজ করতে পারতাম। এই মাঝের যে ধাপগুলো আছে, এই ধাপগুলো থাকতে হবে। অর্থাৎ দেখো, এর থেকে একটু লম্বা, তার থেকে একটু লম্বা, তার থেকে আর একটু লম্বা। অর্থাৎ একটা গাছের মনে করো মরিচ, কোনো একটা মরিচ খুবই ছোট হয়েছে, আর একটু বড় হয়েছে, আর একটু বড় হয়েছে, এরকমভাবে হইতে হবে। বাট যদি দেখা যায় কোনো একটা মরিচ, মনে করো তুমি দুইটা মরিচ গাছ লাগাইছো, যার একটা মরিচ এরকম গোল গোল, আর একটা মরিচ একদম লম্বা, মাঝের মধ্যে কোনো ধাপ নাই, মাঝের কোনো এরকমভাবে মাঝারি আকারে কোনো ধাপ নেই, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে এই যে ছোট মরিচটা এটা একটা প্রজাতি, আর এই যে লম্বা মরিচ সেটা আলাদা প্রজাতি। অর্থাৎ এটা কি দেখো, বিচ্ছিন্ন, এই ধাপের সাথে এই ধাপের কিন্তু কোনো মিল নেই, একদমই বলতে পারো যে একটা ছোট আর একটা বড়, সম্পূর্ণ বিপরীত। মধ্যবর্তী যে নিরবিচ্ছিন্ন ধাপগুলো, এই ধাপগুলো থাকলে আমরা কিন্তু এই সাদা পাট আর তোষা পাটকেও একই প্রজাতির অন্তর্গত করতাম।
সো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলেও আসলে এটা এত ইম্পর্টেন্ট বিষয় না। সো এখানে দেখো আমাদের, তোমরা কিন্তু অনেক সময় মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু এমনভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা যেভাবে জানো হুবহু সেইভাবে আসতে হবে এমন তো না। তুমি জানো যে হচ্ছে একই প্রজাতির মধ্যে যৌন প্রজননে হচ্ছে তোমার উর্বর সন্তান তৈরি হয়। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস এবং হচ্ছে কর্কোরাস হচ্ছে অলিটোরিয়াসের মধ্যে তোমার হচ্ছে কি যদি মিলন ঘটানো হয় তাহলে সেটা উর্বর সন্তান তৈরি হবে কি হবে না, তোমাদের অবশ্যই অ্যান্সার হবে না, কারণ এর একই প্রজাতির না। সো এটা আমাদের নর্মাল কমন সেন্স খাটায় মনে রাখতে হবে। আমরা যা শুধুমাত্র স্পেসিফিক্যালি এই দুইটার জন্য মুখস্থ করব এমনটা না। তোমাকে যদি তুমি জানো যে উদ্ভিদের ক্লোরোফিল থাকে, এখন তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আম গাছে কি ক্লোরোফিল থাকে কিনা, সো তুমি তো এটা ভাবার উচিত না, তুমি জাস্ট নর্মালি বলবা হ্যাঁ আম গাছ একটা উদ্ভিদের মধ্যে মেনলি পড়তেছে এবং জানি এর ক্লোরোফিল আছে, শেষ। সো এইভাবে মনে রাখতে হবে আমাদের। এখন দেখো প্রজাতির বৈশিষ্ট্যগুলো, প্রজাতির বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা আগেই সবগুলো পয়েন্ট পড়া হয়ে গেছে, সো আমি একটু লেস ইম্পর্টেন্ট হিসাবে দাগায় রাখতেছি। দেখো আমরা যে 4টা পয়েন্ট আছে এখানে সবগুলো আমরা আগে পড়ে ফেলছি। কীভাবে? দেখো সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব পড়েছি, তারপর দেখো নিজেদের মধ্যে কি তোমার উর্বর সন্তান তৈরি হবে আর অপরদের সাথে উর্বর সন্তানে অক্ষম হবে। তারপর দেখো এই যে জীবের মধ্যে যে পার্থক্য, মানে তোমার আসলে যে বৈশিষ্ট্যের যে পার্থক্য সেটা কি হইতে হবে? নিরবিচ্ছিন্ন হইতে হবে। এবং দেখো একই প্রজাতিভুক্ত জীবসমূহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। তোমরা বলতে পারো ভাই এইটা তো পড়িনি, এইটাও আমরা দাগায় ফেলবো। দেখো এইখানে দেখো আমাদের এই যে একই প্রজাতির সদস্য সমূহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। আমরা সো এটা ভালোভাবে মনে রাখতে পারবো। সো ওই পয়েন্টটাও কিন্তু আমাদের জানা, আশা করি বুঝতে পারছি। চারটা পয়েন্টে আমরা উপরে পড়ে আসছি। এবার দেখো আসতেছি পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সংখ্যা। এই জিনিসটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, বাট যদি কখনো এসেও যায় বাই চান্সে তাহলে অবাক হওয়ার মতো না। এই জন্য বর্ণনাকৃত প্রজাতির সংখ্যা যদি তোমরা পারো মুখস্থ করতে পারো, অনুমিতটা মুখস্থ করার প্রয়োজন নেই। আর বাংলাদেশে যে প্রজাতির সংখ্যা আছে এটাও একটু ইম্পর্টেন্ট, সো এটাও পুরো এইটা একটু বেশি ইম্পর্টেন্ট। যদি তুলনামূলকভাবে বলা হয় এটার থেকে এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করবো এটা বেশি ভালোভাবে মনে রাখার জন্য। এখন দেখো তোমাদের একটু কিছু কিন্তু এখানে একটু কলিশন হবে, মানে একটু সংঘাত হবে। সেটা হচ্ছে কি, তোমরা যখন শৈবাল ছত্রাকের অধ্যায়টা পড়ছো এখানে কিন্তু 40,000-এর জায়গায় শৈবাল ছিল 30,000 আর ছত্রাকের ক্ষেত্রে ছিল 90,000। সো এই জিনিসটাও তোমরা পাশে লিখে রাখতে পারো। এবার আসি দেখো জীবগোষ্ঠী বা পপুলেশন। জীবগোষ্ঠী বা পপুলেশন বলতে কি বোঝানো হচ্ছে, যে এইখানে দেখো একটি নির্দিষ্ট স্থানে সব দেখবে এক। সো একটি নির্দিষ্ট স্থান একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে তোমার কি বলা হচ্ছে? পপুলেশন বা জীবগোষ্ঠী বলা। সেটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, এই জন্য আমি এইভাবে দাগাচ্ছি। সো দেখো একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে একই প্রজাতির একদল জীবকে আমরা কি বলছি? পপুলেশন বা জীবগোষ্ঠী বলতেছি। এখন এই অনেকগুলা পপুলেশন বা জীবগোষ্ঠী মিলে কি গঠন করবে? জীব সম্প্রদায় বলবে। জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায়ের কথাটা তোমরা কিন্তু কোথায় পড়ে আসছিলে? যখন আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছিলাম, সেখানে তোমাদেরকে আমি উল্লেখ করছিলাম যখন আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পড়ে আসছিলাম। এখন দেখো সব জীবের সব কমিউনিটি মিলে কি তৈরি করে? সেটা হচ্ছে পুরো জীবমণ্ডলটা, পুরো আমাদের জীব জগৎটাকে বলতে পারো যে সব জীবের সকল কমিউনিটি মিলে জীবমণ্ডল গঠন করতেছে। এখন দেখো আমাদের ভৌত পরিবেশের মধ্যে মূলত আসলে 3টা অঞ্চল আছে। একটা হচ্ছে কি বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং অশ্বমণ্ডল। এইখানে যে 3টা মণ্ডল আছে অর্থাৎ বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল, এই 3টার মধ্যে যদি আন্তঃক্রিয়া সেটাকে কি বলা হয়? তোমার হচ্ছে ইকোস্ফিয়ার বলা হয়। এই 3টার আন্তঃক্রিয়াকে তোমার হচ্ছে কি ইকোস্ফিয়ার বলে। এটা কিন্তু অন্তঃক্রিয়া না। শুধুমাত্র বায়ুমণ্ডলের মধ্যে ক্রিয়া হইলে অন্তঃক্রিয়া, শুধুমাত্র বায়ুমণ্ডলের মধ্যে ক্রিয়া হলো অন্তঃক্রিয়া, অশ্বমণ্ডলের মধ্যে হইলো অন্তঃক্রিয়া, বাট এদের 3জনের মধ্যে হইলে আন্তঃক্রিয়া। এবার দেখো আসি জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য। এটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, সো আমরা এটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো, বিশেষ করে হেডিংগুলা জাস্ট। ঘনত্ব বা বিস্তার হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্য। এবং এই ক্ষেত্রে দেখো পপুলেশন বলতে কি বোঝানো? একই সময় এখানে দেখো একের কথা বেশি আসবে। একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতি কত সদস্য, সেটার একটা নির্দিষ্ট প্রজাতির জন্য। তোমরা অনেকেই ভাবতে পারো যে পপুলেশন ঘনত্বের ক্ষেত্রে একটা প্রজাতি নিয়ে কেন বলা হবে? এর কারণটা, তোমার যখন বাংলাদেশের যখন পপুলেশন বা জনসংখ্যা গণনা করা হয় তখন মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে করা হয়। যদি গবাদি পশুরটা বের করতে হয় তাহলে আলাদাভাবে করা হয়। কখনোই বলা না যে বাংলাদেশের টোটাল জীবের সংখ্যা হচ্ছে তোমার 25 কোটি বা 30 কোটি, এরকমভাবে বলে না। মানুষের সংখ্যা 16 কোটি বা এরকমভাবে বলা থাকে, ঠিক আছে? আমরা এই জিনিসটা খেয়াল রাখবো।
এখন দেখো তোমার হচ্ছে সমপ্রকৃতি অসমপ্রকৃতি এগুলো দরকার নেই আমাদের। এখন আসে জন্ম মৃত্যু হার। সো জন্ম মৃত্যুর হার জিনিসটা আশা করি বুঝতে পারতেছো যে প্রতি বছরে প্রতি হাজারে, সো প্রতি বছরে প্রতি হাজারে কতটি শিশু জন্ম নিল, ঠিক আছে, এটা হচ্ছে জন্ম মৃত্যু হার, জন্মহার। এবং জন্ম মৃত্যু হার সমান হলে কি হবে, সেটা হচ্ছে তোমার এই বৃদ্ধি শূন্য হবে। এবং সংখ্যা বৃদ্ধি শক্তি, সংখ্যা বৃদ্ধি শক্তি মানে কি, প্রতিটি পপুলেশনে একটি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি থাকে। অর্থাৎ সব থেকে অনুকূল পরিবেশে কোনো একটা জীবকে যদি বড় হইতে দেওয়া হয় বা প্রজনন করতে দেওয়া হয়, তাহলে সে কত প্রজনন ঘটাইতে পারত। যারা নিম্ন শ্রেণীর জীব তাদের প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে, উচ্চ শ্রেণীর জীবের প্রজনন ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে। এখানে দেখো ব্যাকটেরিয়া একটা সংখ্যার কথায় বলা আছে 10 ঘন্টা এত বেশি হয়, তাহলে দেখো পরবর্তী 10 ঘন্টার স্কোয়ার হয়ে যাবে। তাহলে যদি আসলে এরা অনুকূল পরিবেশ পাইতো, তাহলে তারা সারা পৃথিবীতে শুধু ব্যাকটেরিয়াই থাকতো, মানুষের আর বসবাস করা লাগতো না। বাট এরা কেন আসলে অনুকূল পরিবেশটা পায় না, এর কারণ হচ্ছে সীমিতকরণ কিছু শক্তিও আছে। সীমিতকরণ শক্তিগুলা কি, মূলত আসলে এই প্রচ্ছন্ন বৃদ্ধির যে শক্তি আছে এটাকে মানে তোমার হচ্ছে কি অনির্দিষ্ট একটা অনির্দিষ্ট সময় ইনফিনিট টাইমের জন্য কিন্তু এরা ব্যবহার করতে পারে না। এদের আসলে বেশ কিছু লিমিটেশন চলে আসে। লিমিটেশন বলতে খাদ্যের অভাব, তোমার বর্জ্য পদার্থ, এই সব যে সব তৈরি হয়, এগুলো আসলে এরা নিজেরাই আসলে এই পরিমাণ সংখ্যা বৃদ্ধি এই জন্য করতে পারে না। বয়সের বন্টন, সো বয়সের বন্টনটা ভেরি ইম্পর্টেন্ট, কেননা হচ্ছে কি এটা কিন্তু একটা দেশের জন্যই টোটালি ইম্পর্টেন্ট বিষয়। কোন দেশে তোমার হচ্ছে কি ইউথ, অর্থাৎ যারা যুবক যে জনসংখ্যা আছে, যুবক বা যুবতীর যে জনসংখ্যা আছে, এটা বেশি থাকা কিন্তু ওই দেশের জন্য একটা উন্নতির একটা নির্দেশক। যেরকম দেখো ওয়ার্ল্ডের সব থেকে এখন হচ্ছে তোমার ইয়াং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, কারণ এখানে ওয়ার্ল্ডের প্রতি 5 জনের 1 জন যুবকই হচ্ছে ইন্ডিয়াতে আছে। সো এইটা কিন্তু অন্য দেশে এক্সাইট করবে যে আসলে ওই দেশে বিনিয়োগ করি। বাট যেরকম দেখো জাপানে ম্যাক্সিমাম মানুষের ওই 5 জনের 1 জনের মধ্যে হচ্ছে তোমার মনে করো 60 ঊর্ধ্ব বয়স। সো জাপানে কিন্তু বৃদ্ধ জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু ওই দেশের অর্থনীতির জন্য অতটা ভালো না। সো এই বয়সের বন্টনটা ইম্পর্টেন্ট। আবার দেখো যারা যুবক, সো সেই দেশে কিন্তু জনসংখ্যাও বৃদ্ধি পাবে, কেননা জন্মহার বৃদ্ধি পাবে। আর তোমার মৃত্যুহার, যে দেশে তোমার হচ্ছে বয়স্ক লোকের সংখ্যা বেশি, সে দেশে মৃত্যুহার বেশি হবে, বুঝতেই পারছি আমরা। সো বয়সের বন্টন তোমার পপুলেশনের জন্মহার এবং মৃত্যুহারকে কি প্রভাবিত করে। এবার দেখো জীবগোষ্ঠীর ভারসাম্য। সো জীবগোষ্ঠীর ভারসাম্য মনে রাখবো, জীবগোষ্ঠীর বৃদ্ধি, এগুলো ভিতরে যাওয়ার দরকার নেই। পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনের প্রধান প্রভাবক, সো এইগুলো মনে রাখা কঠিন হবে না। আমাদের দেখো 4টা প্রভাবক আছে: জলবায়ুগত, মৃত্তিকাজনিত, ভূসংস্থান সম্পর্কিত এবং জীব সম্পর্কিত প্রভাবক। এইখানে দেখো জলবায়ুগতগুলো কি, সূর্যালোক, আর্দ্রতা, বৃষ্টি, পানি, তাপমাত্রা, বায়ু প্রবাহ, এগুলো সব আমরা বুঝতে পারছি। জলবায়ু এটা মুখস্থ করার প্রয়োজন, আমরা অপশন দেখলে বুঝতে পারবো। মৃত্তিকাজনিত যতগুলো অপশন আছে দেখবা সব মাটি মাটি মাটি। দেখো মাটিতে পানির পরিমাণ, মাটির তাপমাত্রা, মাটির বিক্রিয়া, মাটির জৈব পদার্থ, মাটির বাতাস দেখে যেন তোমরা অবাক না হয়ে যাও। শুধুমাত্র মাটি মনে রাখলে হচ্ছে, মৃত্তিকা মানে মাটি। এবার দেখো আমরা 3 নম্বরটা না পড়ে 4 নম্বরে যাই। 4 নম্বর যেটা হচ্ছে জীব সম্পর্কিত প্রভাবক। আমরা এখানে উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, সো শুধুমাত্র প্রাণীর সম্পর্ক আমরা আলোচনা করবো না, বাট উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক, আবার তোমার হচ্ছে ধারক উদ্ভিদ আর যে তোমার হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ আছে, এদের মধ্যে সম্পর্ক, এই সকল সম্পর্কটা কী হবে, জীব সম্পর্কিত হবে। বাকি যেগুলো থাকবে সব কী হবে, ভূসংস্থান সংক্রান্ত, অর্থাৎ সমুদ্র থেকে উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা এবং পাহাড়ের ঢাল। সো এই দুইটা, মানে 3 নম্বরটা তোমরা না মনে রাখলে কিন্তু বাকিগুলো জানলে তোমরা এই দুইটা কিন্তু আরামসে পারবা, ঠিক আছে। এবার দেখো আসে জীব সম্প্রদায়। সো জীব সম্প্রদায়ের মধ্যে কি আসতেছে, যে আসলে জীব সম্প্রদায় হলো একটি স্থানে, যা জীব সম্প্রদায় আমাদের ডিটেলসে জানার দরকার নেই, আমরা এটা মোটামুটি জানি। আবার আসে জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য, এটা আসলে আমাদের এতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না। সো দেখো জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি আছে, প্রজাতির বিভিন্নতা, তারপর আসতেছে বৃদ্ধির ধরন ও গঠন, তারপর হচ্ছে আধিপত্য, তারপর আসছে স্তর বিন্যাস। সো স্তর বিন্যাসে আমাদের এখানে একটু জানা লাগবে। স্তর বিন্যাসটা কি আসতেছে, দেখো এখানে টোটাল 5টা স্তর আছে। 5টা স্তর হচ্ছে ওভার স্টোরি, আন্ডার স্টোরি, তারপর হচ্ছে ট্রান্সগ্রেসিভ, চারা স্তর এবং সর্বশেষ হচ্ছে ভূসংলগ্ন স্তর। খুব সিম্পলি, আচ্ছা এইটা একটু তোমাদের ইম্পর্টেন্সের সাথে দেখায়ও, সো তোমাদের এটা একটু কাজে লাগবে। হ্যাঁ, সো ওভার স্টোরি, আন্ডার স্টোরি, ট্রান্সগ্রেসিভ, চারা স্তর এবং ভূস্তর, এটা আসলে কাকে কাকে রিপ্রেজেন্ট করতেছে মনে রাখা তো কঠিন না, খুবই সিম্পল বিষয়। ওভার স্টোরি মানে কি, ওভার মানে উপরে, অর্থাৎ সব থেকে উপরে যে গাছগুলা থাকে সেই গাছগুলাকে আমরা ওভার স্টোরি বলতেছি। আন্ডার স্টোরি মানে কি, যেগুলো আসলে মূলত ওভার স্টোরি থেকে একটু নিচে, বাট একেবারে ছোট গাছও না। যেরকম তুমি বলতে পারো যে তোমার নারকেল গাছ হচ্ছে অনেক উপরে, একটা নারকেল বা তাল গাছ অনেক উপরে গেছে, এটা হচ্ছে ওভার স্টোরি।
এখন তোমার আম গাছটা কিন্তু অনেক উপরে যায়নি, বাট এটা কি একেবারে ছোট না, সো এটাকে আমরা কি বলবো, আন্ডার স্টোরি বলবো। এবার দেখো আন্ডার স্টোরি পরে কি আসতেছে, যেগুলো আছে তোমার ছায়াপ্রিয় উদ্ভিদ। তোমরা অনেক বন জঙ্গলে দেখো অনেক বড় বড় গাছ হয়, তার মাঝখানে ছোট ছোট গাছও ছায়ার ভিতরেও আসে না, ছায়ার ভিতরেও জন্মাচ্ছে। এই গাছগুলোকে কি বলা হচ্ছে, তোমার আসলে ছায়াপ্রিয় উদ্ভিদ। দেখো তোমাদের আসলে জীববিজ্ঞান নলেজটা কিভাবে কাজে লাগে। তুমি তোমার বাসার পাশে একটা বাগান করতে যাচ্ছ, সেই বাগানে তোমার অন্য একটা বন্ধু যে আসলে তোমার পড়ালেখা করেনি, সে কি করবে, সে কিন্তু জাস্ট র্যান্ডমলি ওই জানে যে উদ্ভিদের জন্য তোমার আসলে আলো দরকার, সো আলোর জন্য কি করবে, সে মনে করো শুধুমাত্র ফাঁকা দিয়ে দিয়ে অনেক গাছ লাগাবে। বাট তুমি চালাক হলে কি করবা, তুমি এমন কিছু গাছ লাগাবা ওইখানে যেগুলো আছে কি ওভার স্টোরি, কিছু লাগাবা আন্ডার স্টোরি, কিছু লাগাবা ট্রান্সগ্রেসিভ। ট্রান্সগ্রেসিভ লাগালে কি হবে, কিছু ছায়াপ্রিয় উদ্ভিদও আছে যেগুলো আমাদের কাজে লাগে। সো দেখো ছায়াটাকেও তুমি কাজে লাগাচ্ছ। আশা করি বুঝতে পারছো এগুলো তোমাদের কাজে লাগার মতো কেন। চারা স্তরের বিষয়টা কি, এই যে তোমার ওভার স্টোরি আন্ডার স্টোরি যে তোমার যে চারা তৈরি হচ্ছে, সেই চারাগুলো থাকবে ভূসংলগ্ন স্তরে, অর্থাৎ এই স্তরে প্রচুর হিউমাস থাকে, এই স্তরে প্রচুর হিউমাস থাকে, অর্থাৎ ভূসংলগ্ন অবস্থায় যেসব যে শ্যাওলা টাওলা টাইপের ছোটো ছোটো যেগুলো থাকে ওইগুলাকে বোঝানো হচ্ছে। দেখো এই যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড়, এইগুলাকে বোঝানো হচ্ছে। এখন দেখো ব্যাকটেরিয়া এবং ছত্রাক কি, সেটা হচ্ছে বিয়োজক, মনে রাখতে হবে বিয়োজককে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এরপর আসছে ক্রমাগমন। সো ক্রমাগমনের ক্ষেত্রে আমাদের ডিটেলসে যার দরকার নেই, খাদ্যস্তর গঠন, পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা। আচ্ছা হেডিংগুলো তো আমাদের এত ইম্পর্টেন্ট না, সো আমরা অন্য কালার ইউজ করি। ক্রমাগমন, তারপর হচ্ছে খাদ্যস্তর গঠন এবং পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা, সময়ের সাথে তোমার হচ্ছে সম্প্রদায়ের পরিবর্তন, ঠিক আছে। এরপরে দেখো আসতেছে বাস্তুতন্ত্র ও বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান। সো বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান আশা করি জানো যে তোমাদের জীব উপাদান কী কী আছে, খুবই সিম্পল, উৎপাদক, খাদক এবং হচ্ছে বিয়োজক। সো উৎপাদকটা কি আমরা জানি যে সব সবুজ উদ্ভিদ আছে, খাদকটা কি, খাদকও আমরা জানি। এবার দেখো বিয়োজকগুলোও আমরা জানি যে শৈবাল ও ছত্রাক হয়ে থাকে, সরি ব্যাকটেরিয়া এবং ছত্রাক হয়ে থাকে। আমরা এগুলো নিয়ে ডিটেলসে জানবো। উৎপাদকের ক্ষেত্রে দেখো একটা যদি তোমার আসলে আমি ধরলাম একটা উদ্ভিদ যে পরিমাণ আসলে শক্তি সে আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, সেটাকে আসলে কি বলে, মোট উৎপাদন। বাট সে নিজের জন্য কিছু ব্যয় করে, ওইটাকে যদি নিজের জন্য যে সে যতটুকু ব্যয় করে সেটা যদি বাদ দেয় তাহলে প্রকৃত উৎপাদন পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কি, এই যে তোমার আমরা যখন শৈবালের ক্ষেত্রে পড়ছিলাম, ফাইটোপ্লাঙ্কটনের কথা পড়ছিলাম, সেই ফাইটোপ্লাঙ্কটনটাই কিন্তু মূলত আসলে খাদ্য। সো এই ফাইটোপ্লাঙ্কটনটাকে কে খায়, এই যে পুকুরে যে জুও প্লাঙ্কটন থাকে সরাসরি ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে ফেলা, এই জন্য জুও প্লাঙ্কটনকে কী বলা হচ্ছে, তোমার প্রাথমিক খাদক বলা হচ্ছে। এরপর দেখো সেকেন্ডারি খাদককে, এই প্রাথমিক খাদক তথা এই যে জুও প্লাঙ্কটনকে যারা খায়, ছোটো ছোটো মাছ, তিতপুটি, মলা, খলিশা, এগুলো আছে সেকেন্ডারি খাদক। এরপরে যত বড় মাছ আছে তোমাদের এইখানে যেগুলো আছে, এর বাইরেও যেগুলো আছে, গজার, শোল, বোয়াল, কাতলা, রুই, মৃগেল, কালীবাউস, যে মাছের কথাই বলো না কেন সবগুলাই কি তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার টারশিয়ারি খাদক। এবং দেখো এই টারশিয়ারি খাদকও তোমার আসলে কি, দেখো এই যে মাছরাঙা, বক, এইগুলাও কিন্তু তোমার এই ছোটো ছোটো মাছগুলো খেয়ে থাকে, এদেরকেও টারশিয়ারি খাদক বলা যেতে পারে। এবার বিয়োজকের বিষয়টা আসি। বিয়োজকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ছত্রাক যে বিয়োজক একটু আগে পড়লাম উপরে, সো এখান থেকে না পড়লেও চলতেছে। আমরা আসি মৃত পদার্থে যে জৈব পদার্থ খেয়ে থাকে বলে দেখে কি বলা হয়, স্যাপ্রোফাজ বলা হয়, স্যাপ্রোফাজ বলা হয়, এটুকু খেয়াল রাখবে। এবং এদেরকে কি ট্রান্সফরমারও বলা হয়। দেখো একটা শক্তিকে যেটা আসলে জীবের মধ্যে ছিল সেটা পরিবেশে বিলীন করে দিচ্ছে, এটা এই জন্য এটাকে ট্রান্সফরমার বলা হচ্ছে। আবার দেখো যারা মৃত জৈব বস্তু থেকে বাহ্যিক তোমার আসলে প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে তাদেরকে কি বলে, স্যাপ্রোট্রফস বলা হয়। স্যাপ্রো থেকে আসতেছে, ঠিক আছে। এখন আমাদের মেনলি যাইতে হবে কোথায়, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালে। সো খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কি আসতেছে, অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্য জাল তৈরি হয়। সো এই খাদ্য শৃঙ্খলগুলো তোমরা কিভাবে মনে রাখবা, জাস্ট এই ধারাবাহিকতাগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোন খাদ্য শৃঙ্খলা ঠিক আছে বা ঠিক নেই। তোমরা জানো উৎপাদক কারা, ফাইটোপ্লাঙ্কটন অথবা সবুজ উদ্ভিদ। প্রাথমিক খাদক কারা, এই যে দেখো জুও প্লাঙ্কটন বা গ্রাস হপার, তোমরা জানো যে সবুজ উদ্ভিদের গ্রাস হপার বা ঘাসফড়িং খায়। এটা কিন্তু তোমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা। পরীক্ষায় তোমাদের এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট আইডেন্টিফাই করতে পারতে হবে যে কোনটা ঠিক আছে। তোমরা দেখো সেকেন্ডারি খাদ্যকে যদি হঠাৎ করে কেউ বজাল গোয়াল, মানে তোমার হচ্ছে গজার, বোয়াল এগুলো দিয়ে দেয়, তাহলে তুমি বুঝতে পারবা না যেগুলো আসলে সেকেন্ডারি খাদ্যকে ছিল না, সেগুলো জাস্ট বাদ দিয়ে দিবা, আরামসে আনসার দিতে পারবা তোমরা এগুলো। ইকোলজিক্যাল পিরামিড দেখো তিনটা ধরনের হইতে পারে। কি কি জিনিস, সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, আর একটা হচ্ছে শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড মানে কি, প্রাণীর সংখ্যা নিয়ে। সো এখানে দেখো সব থেকে নিচে কি থাকে, পিরামিডটা বড় হয় নিচের দিকে, সো সব থেকে বেশি সংখ্যা যেগুলো থাকবে সেগুলো নিচে, তার থেকে একটু বড়, এরকমভাবে যাবে। এবার দেখো বায়োমাসের ক্ষেত্রে কি আসে, বায়োমাস বলতে মূলত ভরটাকেই বোঝানো হচ্ছে। একটা টোটাল মনে করো প্রজাতি নিয়ে আলোচনা করতেছি, তাদের টোটাল ভর কতটুকু সেটা নিয়ে আসলে আলোচনা করা হবে। সো সংখ্যার পিরামিডটা আশা করি বুঝতে পারছো। সো কি বোঝাচ্ছে, সংখ্যাভিত্তিক সম্পর্ক, আর কিছুই জানার দরকার নেই।
এই যে দেখো বায়োমাসের আরেকটা শব্দ কী আছে, জীব ভর। বায়ো মানে কি জীব, আর মাস মানে কি ভর। সো জীব ভর টোটাল আসলে যতটুকু জীবস পদার্থের যে শুষ্ক ওজন আছে এই ওজনটাই হচ্ছে বায়োমাস, এবং এটার উপর ভিত্তি করে আমরা যে পিরামিড তৈরি করি। ঠিক আছে, এবার আসি শক্তির পিরামিড। সো শক্তির পিরামিডের ক্ষেত্রে কি আসতেছে যে তোমার আসলে এইখানে আমাদের কোনো একটা জীব কর্তৃক মোট যে শক্তি কতটুকু আসলে সে নির্গত করে, এটা আসলে শক্তির পিরামিড বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আসতেছে যে শক্তির পিরামিডে প্রতি খাদ্য স্তরে বায়োমাসের শক্তির পরিমাণ নির্দেশ করে। এগুলো তো ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমাদের খুব একটা কাজে লাগবে না। শক্তি প্রবাহ, সো শক্তি প্রবাহ এটা ভেরি ইম্পর্টেন্ট। ইকোসিস্টেমের মধ্যে সূর্য শক্তির একমুখী চলনকে, সো ভেরি ইম্পর্টেন্ট। শক্তির প্রবাহ কোনমুখী হয়, একমুখী। যদি ভিন্নমুখী বা বহুমুখী এরকম কিছু বলা থাকে সেটা কিন্তু ভুল অ্যান্সার। এবং দেখো টোটাল যে সূর্যের যে আলো আসে তার মাত্র কত, আমরা কিন্তু 1% ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি তোমার আসলে দেখো 1% মানে কি 0.01 ভাগ, এইটা বলা হচ্ছে। আর একটা দেখবে আমরা দশমাংশ সিস্টেমের সাথে পরিচিত হব। অর্থাৎ এই যে 1% সূর্যের শক্তি তোমার আসলে একটা উদ্ভিদ গ্রহণ করে, আমরা যদি একটা উদ্ভিদকে খাই তার কত পার্সেন্ট শক্তি আমরা পাবো, 10% পাবো। বুঝতে পারছি আমরা। সো এই দশমাংশ নিয়মটাও আমরা একটু পরে পরিচিত হব, দশমাংশ নিয়মের সাথে। কাজে যে শক্তি প্রভাব একমুখী টুখে এগুলো বলা আছে। ঠিক আছে, এবার দেখো আসতেছে অনেকগুলা খাদ্য শৃঙ্খল মিলে কি গঠন করে, খাদ্য জাল গঠন করতেছে। আশা করি তোমরা জানো প্রোডিউসার মানে উৎপাদক, এটা তো সবাই জানি। ঠিক আছে, প্রোডিউস মানে উৎপাদন করা। এবার দেখো আসতেছে যে পৃথিবীতে যে পরিমাণ সূর্যালোক বিকিরিত হয় তার মাত্র কত পার্সেন্ট, 0.02 ভাগ সবুজ ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। এরকম কিছু পার্সেন্টেজ তোমাদের আবারও কিন্তু উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়ও আছে, তোমরা খেয়াল রাখবা। এরপর দেখো আসছে শক্তির উৎপাদন। সো শক্তির অর্জন কখনো কত হয় না, 100 ভাগ হয় না, এইটুকু জাস্ট মনে রাখবো। শক্তির স্থানান্তর টান্তর এগুলো লাগবে না। এই যে বিভিন্ন পিরামিডের মধ্যে তুলনা, এটা পড়বো, এই তুলনার ছকগুলো ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবো আমরা। এখন দেখো এর আগে আমরা যে পয়েন্টগুলো পড়লাম সেই পয়েন্টগুলো এখানে জাস্ট একবার করে দেওয়া আছে। সো এই একবার করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এইভাবে একটু লেস ইম্পর্টেন্ট হিসাবে দেখতে পারো। এখন দেখো এইটা কিন্তু তোমার আসলে ছিল না, আমরা এটা নিয়ে আলোচনা করিনি যে শক্তির প্রবাহ কেমন হয়। থার্মোডাইনামিক্সের প্রথম এবং দ্বিতীয় সূত্র ভালোভাবে মানে সম্পূর্ণভাবে প্রযোজ্য। থার্মোডাইনামিক্সের প্রথম এবং দ্বিতীয় সূত্র মানে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার দুইটা সূত্র আছে না, সেই দুইটা সূত্রের কথা এখানে বলা আছে। এবং এই শক্তির প্রবাহ থার্মোডাইনামিক্সের ওই দুইটা সূত্রকে ফলো করে চলে। ঠিক আছে, এবার ইকোসিস্টেমে কি হয়, উৎপাদক থেকে খাদক, খাদক থেকে মাংসাশী খাদক, এইগুলা নিয়ে আসলে বলা হচ্ছে, এগুলো লাগবে না। দশমাংশ নিয়মটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কি, খাদকরা যখন উৎপাদককে ভক্ষণ করে তখন তার দশমাংশ মাত্র ব্যবহারকারী দেহ গঠনে কাজে লাগে। সো তোমরা খুব সিম্পলি বুঝতে পারতেছো, যদি একটা হরিণে 100 কেজি ওজন হয়, তুমি যদি সেই হরিণটাকে খাও তাহলে তার 10 কেজি যে শক্তি আছে সেটাই তোমার দেহে লাগবে। ঠিক আছে, এটাকে দশমাংশ নিয়ম নামে পরিচিত। এবার লিডেনম্যান এ মতবাদের কি প্রবর্তক। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন এই জিনিসটা আসলে আমাদের এতটা ইম্পর্টেন্ট না, চাইলে তোমরা একটু রিডিং দিয়ে দেখতে পারো, এটা চাইলে একটু রিডিং দিয়ে দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি দেখো জীবের অভিযোজন। সো জীবের অভিযোজন আশা করি তোমরা জানো যে জীবের এক একটা পরিবেশে এক একটা জীবের মধ্যে বেশ কিছু পরিবর্তন আছে সেই পরিবেশের সাপেক্ষে। তুমি যদি বাংলাদেশে থাকে, তোমার যে তাপমাত্রায় ঠান্ডা তাপমাত্রায় যতটুকু কষ্ট হয়, তুমি মনে করো যদি এখন অ্যান্টার্কটিকাতে থাকতে তাহলে কিন্তু এই তাপমাত্রায় তেমন একটা কষ্ট হইতো না। কেননা হচ্ছে তুমি ওই তাপমাত্রায় এত অভ্যস্ত যে এই তাপমাত্রা তোমার কাছে গরম গরম মনে হবে। বুঝতে পারছো? সো এখানে সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। দেখো আমাদের এই জীবের অভিযোজনের ক্ষেত্রে প্রধানত 3টা ভাগে ভাগ করা আছে। হাইড্রোফাইট, বুঝতেই পারতো, হাইড্রো মানে জলজ। সো জলা আর ফাইট মানে কি উদ্ভিদ। সো জলাভূমিতে যেসব উদ্ভিদ আছে সেগুলা কিভাবে অভিযোজন করে, জেরোফাইট। জেরো মানে কি অলওয়েজ মরুভূমিকে রিপ্রেজেন্ট করে, ফাইট মানে কি উদ্ভিদ। সো মরু অঞ্চলে যেসব তোমার আসলে আমাদের যেসব উদ্ভিদ আছে সেগুলা কীভাবে অভিযোজন করে। আর মেসোফাইট মানে কি, এটা হচ্ছে আমাদের নর্মাল পরিবেশে, এই যে আম জাম লিচু কাঁঠাল যেগুলো দেখি নর্মাল পরিবেশে কীভাবে কী পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। সো জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখো কি আসতেছে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের এইখানে এই যে দেখো জলজ উদ্ভিদের প্রকারভেদগুলা, এগুলো একটু কাজে লাগবে আমাদের। নিমজ্জিত জলজ উদ্ভিদ যেগুলো আছে, কি কি এক্সাম্পল আছে, হাইড্রিলা, পাতা শ্যাওলা এবং পাতা ঝাঁঝি। এর বাইরে দেখো সিরাটোফাইলাম। সো এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, বাট কিছু কিছু জিনিস আমরা খুব টেকনিক আকারে মনে রাখতে পারবো। যেরকম দেখো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, একটা মুখস্থ করা লাগবে না, জাস্ট মনে রাখবা পানা, পাশে লিখে রাখো পানা। পানা বলতেই আসলে বোঝানো হয় সেটা হচ্ছে কি মুক্ত ভাসমান। তোমরা সবাই জানো না কচুরি পানা, কচুরি পানার সাথে তোমরা হয়তো বা গ্রাম এলাকায় যারা বড় হয়েছে তারা সবাই চিনো। সো কচুরি পানা, সো সেই জায়গার থেকে দেখো এই মুক্ত ভাসমান, পানাটুকু শুধু মনে রাখবা। এবার আসি মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ। এটা কেটে কি আসছে দেখো, শাপলা পদ্ম, আর কিচ্ছু নেই, দেখো শুধু শাপলা 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 এবং পদ্ম। সরি, এখানে আরেকটা আছে পানিকলা।
এবার সে দেখো উভচর উদ্ভিদ, উভচর উদ্ভিদের ক্ষেত্রে কি আসছে দেখো, কলমিলতা, হেলেঞ্চা, যারা আসলে তোমার একটু গ্রাম এলাকায় দেখছো, আমি যেরকমভাবে নিজে দেখছি, কলমি শাক, তারপরে হেলেঞ্চা শাক, এগুলো কিন্তু সবার পরিচিত, যেগুলো সবাই জানে যে পানির অঞ্চলেও হয় আবার নর্মাল ভূমিতেও হয়, এই জন্য এটাকে উভচর বলা হচ্ছে। আবার উভচর উদ্ভিদ আরেকটা কাকে বলা হয়, রিক্সিয়াকেও কিন্তু উভচর উদ্ভিদ বলা হয়, ব্রায়োফাইটা টেরিডোফাইটা অংশে। আশা করি তোমাদের মনে আছে, কেননা রিক্সিয়ার কি জনন অংশে পানির প্রয়োজন হয়, যদিও এরা স্থল অংশে বসবাস করে, বাট প্রজনন সময় এদের কিন্তু পানির প্রয়োজন হয়, এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। আশা করি তোমাদের সবারই মনে আছে। এখন দেখো, আমরা যদি চাই আমরা কিন্তু যে কোনো একটা বাদ দিতে পারি, বাকি সবগুলা মুখস্থ রাখলাম, উভচর উদ্ভিদ, মূলাবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ এবং মুক্ত ভাসমান, এই তিনটারই আমরা টেকনিক আকারেই তো দেখলাম, খুব একটা কঠিন ছিল না। সো আমরা যদি চাই আমরা প্রথমটা কিন্তু নাও মুখস্থ করতে পারি। আশা করি সিম্পল হয়ে গেছে। এবার দেখো এই যে পয়েন্টগুলো আছে, এগুলো একদমই একটা অন্য কালার দামে দাগায়, কারণ হচ্ছে এটা এতটাও মানে একেবারেই লেস ইম্পর্টেন্ট, বাট একেবারে বাদ দেওয়াটা ঠিক হবে না। জাস্ট রিডিং দিবা, আর কিচ্ছু না, জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? এগুলো জাস্ট রিডিং দিবা দুই একবার, যখন একটু সুযোগ পাচ্ছ তখন, এর বাইরে কখনোই তোমাদের তেমন একটা এত গুরুত্ব দেওয়া দরকার নেই, ঠিক আছে? এবার দেখো এই যে মরুজ উদ্ভিদের যে অভিযোজন যে অংশগুলো আছে, এই তিনটে জিনিসটাও খেয়াল রাখতে পারো। বাট এইখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, দেখো আমাদের মরুজ উদ্ভিদের কী সমস্যা হয়, পানির অভাব। সো পানির অভাবকে কীভাবে এরা ঘাটতি পূরণ করতে পারে, এক হইতে পারে কি দেহে পানি সংরক্ষণ করে, তারপর আরেকটা কী হইতে পারে পানির অপচয় রোধ করে, আরেকটা হইতে পারে কি খুব সহজে পানিটাকে গ্রহণ করে, যখনই পানি অ্যাভেলেবেল আছে তখনই ভালোভাবে গ্রহণ করে। দেখো এই যে বলা হচ্ছে দেহে পানি সংরক্ষণ, অল্প আয়াসে মূল দেহে পানি শোষণ, অর্থাৎ তোমার মরুভূমি অঞ্চলে খুব কম সময়ের জন্য বৃষ্টি হলো, সাথে সাথে জন্য উদ্ভিদটা পানিটা গ্রহণ করে নিতে পারে, অল্প আয়াসে অল্প প্রচেষ্টায় যেন পানিটা শোষণ করতে পারে। এবং দেখো পাতা ও কাণ্ডের মাধ্যমে পানির অপচয় রোধ করুন। সো পাতার মাধ্যমে কাণ্ডের মাধ্যমে কিভাবে করবে, ওই যেটাতে পানি বের হয়ে যায়, স্টোমাটা বা পত্ররন্ধ্র, এইগুলাকে যদি একটু আমরা মডিফাই করতে পারি এরা, তাহলে কিন্তু খুব সহজে করতে মানে তোমার আসলে এটাকে কিন্তু রোধ করতে পারবে। এখন দেখো এই যে মরুজ উদ্ভিদের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলোও তোমরা চাইলে কিন্তু এটা মুখস্থ করতে পারো। খেজুর তো তোমরা জানোই, কিছু কিছু জিনিস তোমরা খুব ভালো করে জানো, অ্যালোভেরা, তারপরে তোমার হচ্ছে ফণি মনসা, এগুলো তোমরা জানো সবাই। এই যে পাথরকুচি, এইগুলো যে তোমার আসলে মরুজ উদ্ভিদ, এগুলো তোমরা জানো। এর বাইরেও নতুন কিছু আছে, শতমূলী, শতাব্দী এবং আকন্দ, করবী, ঠিক আছে? এবার দেখো এই যে আমি বললামই যে তোমার আসলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো একদমই তেমন একটা গুরুত্বপূর্ণ না। এই যে অন্তর্গঠন এগুলো আছে, এগুলো তোমরা একটু জাস্ট দেখলেই হচ্ছে, ঠিক আছে? এগুলো জাস্ট একটু রিডিং দিও, আর কিছুই না, তেমন একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই এগুলাকে। বাট এই লোনা মাটির যে উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? লোনা মাটির উদ্ভিদের বিশেষ করে আসলে শ্বাসমূল আর হচ্ছে ঠেসমূল। সো দেখো শ্বাসমূল, ঠেসমূল এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম, এই তিনটা জিনিস মেনলি কাজে লাগবে। সো দেখো আমরা লোনা মাটিতে কি হয়, লোনা মাটিও কিন্তু পানির অভাব, এখানে আসলে পানি গ্রহণের মতো পানি নাই। সেই জন্য কী হয়, এদেরও কিন্তু মরু উদ্ভিদের মতো কাণ্ড পাতা কী হয়, রসালো হয়ে থাকে। এরপর দেখাতে কী থাকে, ঠেসমূল, স্তম্ভমূল বা ঠেসমূল। ঠেস বলে কি, আমরা যখন বয়স্ক লোকদের দেখি না যে ঠেস দিয়ে রাখে একটা লাঠি দিয়ে, সো এইখানেও ঠেসমূলটা সেই কাজই করে থাকে। তোমার আসলে অনেক সময় তোমরা বট গাছে দেখে থাকবা, বট গাছ থেকে একদম ঠেসমূল বের হয়, যেটা আসলে ওদেরকে একটা অবলম্বন হিসেবে কাজ করে। তারপরে কি আসতেছে, শ্বাসমূল, অর্থাৎ কোনো একটা মূল মাটি থেকে উপরের দিকে উঠে চলে আসছে, সো সেই মূলটা কী করতেছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারতেছে, এই জন্য এদেরকে শ্বাসমূল বলা হচ্ছে। এতে বড় বায়ু কুঠুরি থাকে, এগুলোও জানবা। এবার জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা বলতে কী বোঝানো হচ্ছে, তোমরা অনেকেই কাঁঠাল খাওয়ার সময় দেখছো না যে কাঁঠাল একটা খেতে গেছো, বাট কাঁঠালের ভিতরে দেখো তোমার বীজটা থেকে আসলে চারা বের হওয়া শুরু হয়ে গেছে, বীজটা থেকে কাঁঠাল থাকা অবস্থায় চারা বের হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ গাছের থাকা অবস্থায় যদি আসলে তোমার এদের অঙ্কুরোদ্গম হওয়া শুরু করে, তাহলে এটাকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। আশা করি বুঝতে পারছি আমরা। এরপর দেখো আসতেছে লবণাক্ত পরিবেশে তোমার হচ্ছে উদ্ভিদের অভিযোজন, যে পয়েন্টগুলো একটু আগে পড়লাম সেইগুলো নিয়েই নতুন করে আবার গেজানো হয়েছে, দরকার না আমাদের। আমরা আসি মেসোফাইট অংশে। মেসোফাইট মানে কি, আমরা নর্মাল সচরাচর যেসব এই যে পাই, আম, জাম, কাঁঠাল, লিচু, শাল, শাপলা, যেগুলাই বলো না কেন, এই সব শাল, কলা, সেগুন, এইগুলাই সব হচ্ছে এখানের উদাহরণ। এবার দেখো তোমার হচ্ছে জলজ, মরুজ, লোনামাটি উদ্ভিদের মধ্যে যে পার্থক্য, যে ছকটা আছে, এইটা একটু ভালোভাবে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা এখন পড়বো জীবভূমি বা বায়োম নিয়ে। জীবভূমির আসলে ইংরেজি শব্দ হচ্ছে বায়োম। সো বায়োম মূলত আসলে একটা বলতে পারো যে বড় বাস্তুতন্ত্র, এর বাইরে আসলে তেমন কোনো ডিফারেন্সই নাই। যেরকম আমরা আসলে শীতের যে একটা অঞ্চল আছে, তুন্দ্রা অঞ্চল, তারপরে মরুভূমি যেখানে অনেক বেশি গরম, বা ট্রপিক্যাল রেইনফল যেখানে মানে অর্থাৎ হচ্ছে যেখানে আসলে খুব বেশি বৃষ্টিপাত হয়, এরকম সবগুলো জায়গায় কিন্তু বৃহৎ একটা বাস্তুতন্ত্রকে আলাদাভাবে বললে, শুধুমাত্র তোমার হচ্ছে কি পুকুর, শুধুমাত্র একটা স্পেসিফিক এলাকা না বলে, যখন একটা বড় জিনিসকে রিপ্রেজেন্ট
করা হয় বা বড় বাস্তুতন্ত্রকে রিপ্রেজেন্ট করা হয়, তখন আমরা সেটাকে কি বলতেছি, জীবভূমি বা বায়োম। এই বায়োমে যদি ডেফিনেশনে যাই আমরা দেখবো আসলে মেনলি কি কথা আসতেছে, একই কি কি জিনিস, জলবায়ু হইতে হবে, একই ধরনের মাটি হইতে হবে এবং একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ এবং প্রাণী হইতে হবে। সবগুলা যদি একই ধরনের হয় তখনই আমরা সেটাকে, সেই ইকোসিস্টেমকে কি বলি, একটা বায়োম বলা হয়ে থাকে। এই জিনিসটা জাস্ট আমরা জানবো, এর বাইরে তেমন দরকার নেই। সো এখন দেখো স্থলজ বায়োমের কথা বলা হয়েছে, খুব সিম্পলভাবে তোমরা জানো যে স্থলভাগে যে বায়োমটা সেটা হচ্ছে স্থলজ বায়োম। এর পাশে দেখো মরুভূমি বায়োম। সো মরুভূমি বায়োমে দেখো এখানে কি বলা হচ্ছে, এইটুকু জানতে হবে আমাদের, যেখানে বাৎসরিক বৃষ্টিপাত কি 25 সেন্টিমিটার, মাত্র 25 সেন্টিমিটার এরকম। এখন দেখো 10 ইঞ্চি কীভাবে আসতেছে, 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। এটা তোমরা সবাই মনে রাখবে আরামসে, তাহলে এটা পারতেছো। এখন দেখো মরুভূমির আসলে, আচ্ছা এটা তোমরা সবাই আশা করি জানো, পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটা, সেটা হচ্ছে সাহারা, এটা তোমরা জানো। এখন দেখো মরুভূমিতে দিন এবং রাত্রির তাপমাত্রার পার্থক্য কত হতে পারে, 30 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখানে মরুভূমির উদ্ভিদ, মরু রিলেটেড জিনিসকে কি বলা হয়, আমি বলছিলাম জেরো বলা হয়। আর ফাইট মানে কি, উদ্ভিদ, সো জেরো ফাইট, এই জন্য এটাকে বলা হচ্ছে। এবং দেখো তার বাইরে বলা হচ্ছে কি, যে আমাদের এইখানে যে উদ্ভিদগুলো, এদের অধিকাংশই কি উদ্ভিদ, ক্যাম উদ্ভিদ। এটা কিভাবে মনে রাখতে পারো, দেখো মরুভূমির প্রাণী একটা খুবই পরিচিত প্রাণী কি আমাদের কাছে, ক্যামেল। সো ক্যামেল বা উট, সো সেই ক্যামেল থেকে ক্যামটা আরামসে কিন্তু তোমরা চাইলেই মনে রাখতে পারো। এবার আসি দেখো তৃণভূমি বায়োম। সো তৃণভূমি বায়োমে তোমার বৃষ্টিপাত কত হয়, ওইখানে যেটা শেষ হয়েছিল সেখান থেকে শুরু হচ্ছে 25 থেকে 75, অর্থাৎ 25-এর 3 গুণ, 25 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। এবং এখানে শীতকালে তাপমাত্রা দেখো 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যায়, আবার গ্রীষ্মকালে 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে আসে। 32 ডিগ্রি সেলসিয়াস আসলে খুব বেশি বড় একটা তাপমাত্রা না। এবার আসি দেখো সাবানা বায়োম। সেই ক্ষেত্রে কত আসে বৃষ্টিপাত, 100 থেকে 150 সেন্টিমিটার। এইটুকু জানলেই শেষ। আমাদের তুন্দ্রা বায়োম। সো তুন্দ্রা বায়োমটা আশা করি বুঝতে পারতেছো, এটা আসলে ঠান্ডা একটা জায়গা, অর্থাৎ উত্তরে হবে। সো উত্তরের স্থলজ ভাগের বায়োমকে কি বলা হচ্ছে, তুন্দ্রা বলা হচ্ছে। এবং বাৎসরিক বৃষ্টিপাত কত হয়, এখানে আরও কম হয়। ঠান্ডা অঞ্চলে কিন্তু আরও কম হয়। গরমের সময়ও বৃষ্টিপাত হয়, বাট ঠান্ডার সময় কি নর্মালি বৃষ্টি হয়, শীতের সময় কি বৃষ্টি হয় না। সো এই জন্য বলা হচ্ছে কি এটা হচ্ছে 25 সেন্টিমিটার বা তার থেকেও কম হয়। এবার দেখো তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদটা কি, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মস এবং লাইকেন। আমরা যখন লাইকেন পড়ছিলাম সেখানে রিনডিয়ারের কথা শুনে আসছিলাম না, সেইটা এখানে আমরা দেখতে পাবো। মূলত এই জিনিসটা আমরা একটু সামনে গেলে পাবো। এখন দেখো আমাদের আসলে যেগুলো উঁচু পর্বত শৃঙ্গে এরূপ অঞ্চল আছে, যাকে কি বলা হচ্ছে, তোমার আলপাইন তুন্দ্রা। আলপাইন বলতে আসলে উঁচু জায়গাকে বোঝানো হয়, এবং দেখো উঁচু পর্বত শৃঙ্গকে রিপ্রেজেন্ট করতেছে আলপাইন, এবং যে অঞ্চলটা তো তোমার তুন্দ্রা অঞ্চল, সেই জন্য আলপাইন তুন্দ্রা বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো আসলে বনভূমি বায়োম। সো বনভূমি বায়োমের ক্ষেত্রে এইখানে দেখো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কী কী জিনিস, ট্রপিক্যাল রেন ফরেস্ট। সো ট্রপিক্যাল রেন ফরেস্টে আসলে তোমার বৃষ্টিপাত কত হয়ে থাকে, 250 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার। এখানে আমাদের যাওয়ার দোকানে তেমন একটা, জাস্ট এইটুকু মনে রাখবো, সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্টটা কি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা এবং দ্বিতীয় বৃহত্তম ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ। ঠিক আছে। সো এখানে দেখো সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্টটা কি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা এবং দ্বিতীয় বৃহত্তম ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ। বুঝতে পারছি আমরা। এরপর দেখো তোমার সাথে ট্রপিক্যাল রেন ফরেস্টে অসংখ্য প্রজাতি, উঁচু বৃক্ষ জন্মে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এগুলো নিয়ে আসলে আর আমাদের ডিটেলসে খুব একটা যাওয়ার দরকার নেই। ঠিক আছে। এখন দেখো এখানে জাস্ট একটা জিনিস মনে রাখো, ইমার্জেন্ট যেগুলো আছে, ইমার্জেন্টগুলোকে একটু মনে রাখো। ইমার্জেন্ট মানে কি, ইমার্জিং, কোনো একটা জিনিস জয় করে উপরের জায়গায় চলে গেছে, যে বলে না একটা স্বর্ণ শিখরে পৌঁছে গেছে। সো স্বর্ণ শিখরটা মূলত হচ্ছে, এরা উদ্ভিদগুলো অনেক উঁচু হয়ে থাকে, 60 মিটারের মতো হয়। এবার ক্যানোপি বলতে আসলে মূলত নিচু অঞ্চলে যে তোমার আসলে উদ্ভিদের যে বিস্তার আছে সেটাকেও ভেদ করে অনেক উপরে চলে যায়, এটাকে বলা হচ্ছে। এরপর দেখো আসতেছে কি, এই যে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। সো ট্রপিক্যাল সিজনাল ফরেস্টটা কি আসতেছে, এটা আসলে মূলত আমাদের এখানে ভিতরে কোনো কিছু যাওয়ার দরকার নেই, জাস্ট এইটুকু জানবো যে বার্মা বা মায়ানমার যেটা, সো এই জায়গাটা মূলত আসলে বনগুলা এই জাতীয় হয়ে থাকে। পট্টঝরা বা পর্ণমোচীর ক্ষেত্রে এইখানে দেখো আমাদের মনে রাখতে হবে যে ডেসিডুয়াস যে ফরেস্টগুলো আছে, ডেসিডুয়াস ফরেস্টগুলো তো মূলত এর আন্ডারেই পড়তেছে। এবং ডেসিডুয়াস ফরেস্টগুলো দুই ধরনের থাকে, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট এবং ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। এবং এখানে আমাদের দেখো ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের শালবনটা কি, ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, খেয়াল রাখতে হবে আমাদের। ঠিক আছে।
এরপর দেখা যাচ্ছে কনিফার ফরেস্ট। সো কনিফার ফরেস্টের ক্ষেত্রে কি আসতেছে তোমার আসলে এখানে তাপমাত্রা -30 থেকে +30 পর্যন্ত হয়, এইটুকু হচ্ছে কথা, আর ভিতরে যাওয়ার দরকার নেই। ম্যানগ্রোভ বনাঞ্চল, সো ম্যানগ্রোভ বনাঞ্চলের ক্ষেত্রে এখানে আমাদের ডিটেলসে না যাই বা এরকম নিয়ে এগুলো আসলে কথাবার্তা না বলি, আমরা আসি জলজ বায়োমের ক্ষেত্রে। সো জলজ বায়োমের ক্ষেত্রে আসতেছে যে আচ্ছা আমরা এখানে না, আমরা এগুলো নিয়ে অত আলোচনা করার দরকার নেই। জলজ বায়োম মূলত আসলে দুই প্রকার, কি কি? মিঠা পানির এবং লোনা পানির, সবাই জানি আমরা। সো মিঠা পানির যে বায়োমটা আছে, মিঠা পানির বায়োমের ক্ষেত্রে কি আসতেছে তোমার আসলে এখানে দেখো নদী টদী যেগুলো আছে, আশা করি তোমরা সবাই আইডিয়া করতে পারো যে নদী, ঝর্ণা, হ্রদ, ঝিল এগুলো সব কি মিঠা পানির বায়োম। সো এগুলো ভিতরে তোমরা পাওয়ার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখো, পৃথিবীর 1/5 মিঠা পানির বায়োম দিয়ে বিস্তৃত। পৃথিবীর 1/5 হচ্ছে মিঠা পানির বায়োম দ্বারা বিস্তৃত। এখানে আর আমাদের ভিতরে যে পুকুর, রেড টেড এগুলা, হ্রদ এগুলার ভিতরে আমরা যাব না, ঠিক আছে। এবার দেখো লোনা পানির বায়োম, এটাই কি? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম, পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম। আমরা যখন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, সেখান থেকে কিন্তু আমরা জানি যে পৃথিবীর 99% পানি হচ্ছে তোমার আসলে কি লবণাক্ত পানি। সো অবশ্যই লবণাক্ত পানির বায়োমটাই বেশি বড় হবে এবং সবথেকে বড় হবে, এবং এটা পৃথিবীর মানে প্রথম বায়োমও। এবং দেখো তোমার আসলে এখানে পিএইচটা কত হয়? 8 হয়ে থাকে, এটা আমরা মনে রাখবো। এবং লবণাক্ততা কত হয়ে থাকে? প্রায় 35 ppm, এটা মনে রাখলাম। এবার দেখো এখানে আসলে টোটাল আসলে তোমার 4টা অঞ্চল আছে, কি কি আছে? গড়ান, পোলাজিক, তারপর হচ্ছে বেন্থিক অঞ্চল, আবিসাল অঞ্চল। এটা এতটা ইম্পর্টেন্ট না, সো তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা চাইলে একবার রিডিং দিয়ে দেখতে পারো। দেখো তো বেন্থিক শব্দটা আর কোথায় দেখে আসছো তোমরা? বেন্থিক শব্দটা মূলত দেখে আসছো শৈবালের ক্ষেত্রে, যে শৈবালগুলো আমাদের পানির জলাশয়ের যে অংশটা আছে তার একেবারে নিচের অংশে থাকে, যে মাটির সাথে যুক্ত অবস্থায় থাকে, সেই অঞ্চলটাকে বেন্থিক অঞ্চল বলা, মানে সেই অঞ্চলে যে শৈবালগুলো থাকে সেগুলো কি বলা হয়? বেন্থিক বলা হয়। সো তাহলে বুঝতে পারতেছো এইখানে বেন্থিক দ্বারা কি বোঝানো হবে? বেন্থিক শব্দের অর্থই হচ্ছে মূলত আমাদের জলাশয়ের সবচেয়ে নিচের যে বাস্তুতান্ত্রিক অঞ্চলটা আছে। সো এইখানেও সেই জিনিসটাই মূলত আসলে এক্সপ্লেন করা হয়। এবার আসি দেখো আমাদের এইখানে প্রাণী ভৌগোলিক অঞ্চল। সো প্রাণী ভৌগোলিক অঞ্চল অংশে কি আসতেছে? প্রাণী ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে আমাদের মূলত আসলে এই যে দেখো আমাদের এখানে বেশ কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে, যে অস্ট্রেলিয়ান অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল, পলিআর্কটিক অঞ্চল। এই তোমরা যদি আসলে একটা রিয়েল ম্যাপ দেখো, আমি জানি যে তোমাদের আসলে এটা মুখস্থ করা সম্ভব না, বাট এখান থেকে আসলে অনেক সময় প্রশ্ন আসে। সো সেই ক্ষেত্রে কি করতে পারো? মূলত অন্তর্ভুক্ত এলাকাগুলো মুখস্থ রাখা এতটাও কঠিন না। তুমি খুব সিম্পলভাবে যদি দেখো, এই যে অস্ট্রেলিয়ান অঞ্চল, এইখানে মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে ইন্দোনেশিয়া, তাসমেনিয়া, এই দেশগুলো থাকে। সো তোমরা যদি একটু নর্মালি যে কোনো একটা ম্যাপ দেখে যদি এটাকে তুলনা করার চেষ্টা করো, এই অঞ্চলগুলোকে দেখো, ইথিওপিয়া একটা মূলত আফ্রিকার দেশ না? সো আফ্রিকার যে দেশগুলো সেগুলো কি ইথিওপিয়ান অঞ্চলে হবে। সো তোমরা এগুলো খুব সহজে কিন্তু আইডেন্টিফাই করা পসিবল। তোমরা যদি একটা তোমরা হচ্ছে ম্যাপ দেখো, ওয়ার্ল্ড ম্যাপ, এবং ওয়ার্ল্ড ম্যাপে এই জিনিসটাকে ভালোভাবে খেয়াল করো, তাহলে তোমাদের এই যে অঞ্চলগুলো আছে বা এলাকাগুলো আছে এগুলো মনে রাখা একদম ইজি হয়ে যাবে, এটা একদমই কঠিন থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। যেরকম দেখো ওই যে আমি বললাম না তোমার হচ্ছে কি এইখানে এই যে ইথিওপিয়ান অঞ্চল, দেখো এই যে সাহারা মরুভূমি কোথায় আছে? আফ্রিকায় আছে। তারপর দেখো তোমার হচ্ছে কি আফ্রিকার কি আরবের দক্ষিণ সাইডে তোমার হচ্ছে কি মূলত আসলে আফ্রিকা। সো এই জিনিসগুলো কিন্তু খুব সিম্পলভাবে মনে রাখা সম্ভব যদি তোমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, মানে পৃথিবীর ম্যাপটা যদি দেখো, এবং প্রধান যে মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে এইগুলোও আসলে একটু কাজে লাগে আমাদের আসলে, বাট যতটুকু মনে রাখা সম্ভব ততটুকুই রাখবে, এর বাইরে খুব একটা প্রেশার দেওয়ার দরকার নেই। সো এই যে ওরিয়েন্টাল অঞ্চলের কথাবার্তা আসতেছে, এটা নামে একটু আলোচনা করব। কেন করব? এর কারণটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ বা তোমার ভারতীয় যে উপমহাদেশটা আছে এটা মূলত এই অঞ্চলের আন্ডারে পড়ে, এবং এই অঞ্চলে কি প্রধান 4টি উপ অঞ্চলে ভাগ করা যায়। দেখো প্রথমে আসছে কি ভারতীয় উপ অঞ্চল। সো আমরা ভারতীয় উপমহাদেশের আন্ডারে পড়ি। সো বাংলাদেশটা কি হবে? ভারতীয় উপ অঞ্চলের আন্ডারে পড়বে। সিংহলীয় কাকে রিপ্রেজেন্ট করে? তোমরা যখন তোমরা শ্রীলঙ্কার পতাকা দেখছো, সেখানে দেখছো না একটা সিংহ ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে? সো ঠিক তেমনিভাবে এখানে মূলত এটা শ্রীলঙ্কার অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে কি ইন্দোচীন, আশা করি বুঝতে পারছো, ইন্দোনেশিয়া এবং চীন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। সেগুলো সিম্পল কথাবার্তা, ভিতরে এত না পড়লেও চলতেছে আমাদের। এবার আসি দেখো জলবায়ু। সো এইখানে আসলে গড় বাৎসরিক বৃষ্টিপাত কত হয়? 150 সেন্টিমিটার, এবং এর ভিতরে যে তোমার আসলে উদ্ভিদগুলোর নাম আছে অনেক কঠিন হবে, তোমরা পারবে না, দরকারও নেই। ওকে, এবার দেখো তোমার উভচর এগুলো লাগবে না, আমরা এগুলা বাদ দিতে থাকি। ওরিয়েন্টাল এন্ডেমিক ফনাটনা এগুলো আমাদের লাগবে না। বাংলাদেশের
আচ্ছা আচ্ছা, এন্ডেমিক মানে কি তোমরা বুঝো? যে জিনিসটা আসলে যে দেশেই একমাত্র মেনলি প্রথমত পাওয়া যায়, একটা দেশে যে জিনিসটা সেই দেশেতেই মেনলি পাওয়া যায়, এটাকে এন্ডেমিক বলা হয়। এন্ডেমিকটা আর কোথায় পড়ে আসছিলাম? যখন আমরা কিন্তু ইউলোথ্রিক্সের কথা পড়ছিলাম। ইউলোথ্রিক্স সিমপ্লেক্সটা কি বাংলাদেশে এন্ডেমিক। কে তোমার, এটা কিন্তু বাংলাদেশের একজন ডক্টর নুরুল ইসলাম কিন্তু তোমার আসলে এটাকে আবিষ্কার করেন। সো বাংলাদেশি এন্ডেমিক কেন বলা হচ্ছে? কেননা এটা মূলত বাংলাদেশেই এর উৎপত্তি, বুঝতে পারছি। সো এখানে দেখো আমাদের ওরিয়েন্টাল বা এই যে ভারতীয় উপমহাদেশের যে অঞ্চলগুলো, এই অঞ্চলের এন্ডেমিক আছে কি কি দেখো। এই এন্ডেমিকগুলো এতটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে লেস ইম্পর্টেন্ট হিসাবে জাস্ট এই নামগুলা মনে রাখতে হবে। বৈজ্ঞানিক নামটা এগুলো দরকার নেই। এরপর দেখাচ্ছি বাংলাদেশের বনাঞ্চল। সো বাংলাদেশের বনাঞ্চলের ক্ষেত্রে বাংলাদেশের আয়তন কত দেওয়া আছে? 1,44,400 বর্গ কিলোমিটার। এই জিনিসটা মনে রাখতে হবে। নতুন বইতে হয়তো বা ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এরপর দেখো আসতেছে কি যে আমাদের এইখানে সবচেয়ে গরম কখন হয়? এপ্রিল মে মাসে। এবং সবচেয়ে শীত হয় কোন মাসে? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসেরটা আশা করি সবাই জানি, এপ্রিল মেটা একটু ভালোভাবে খেয়াল রাখবো। এখন দেখো বাংলাদেশের ঋতু 3টির কথা বলা হয়েছে, মেনলি আসলে ঋতু 6টা, বাট 3টা ঋতু হচ্ছে উল্লেখযোগ্য। এবার দেখো জুলাই সেপ্টেম্বরে কি হয়? অধিক বৃষ্টি হয়। এবার দেখো আমাদের সবারই জানা থাকার কথা যে একটা দেশের মোট আয়তনে কত ভাগ বনাঞ্চল হওয়ার কথা থাকে? 25 ভাগ। বাংলাদেশে কত আছে? মাত্র শতকরা 10 ভাগেরও কম থাকে, ঠিক আছে। এরপর দেখো এসছে বাংলাদেশের বনকে নিম্নলিখিত উপায়ে ভাগ করা যেতে পারে। কি কি? চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনাঞ্চল, তারপর আসছে পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, তারপরে কি আসছে? ম্যানগ্রোভ বনাঞ্চল, ঠিক আছে। এবার দেখো চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনাঞ্চলের ক্ষেত্রে চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বনাঞ্চলের ক্ষেত্রে আমাদের এখানে কি কি বনের বৈশিষ্ট্য আছে? সো এইগুলো আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই আসলে, এটা আমাদের লাগবে না। আমরা জাস্ট এই যে 3টা নাম আছে না, এই 3টা নামই মনে রাখবো, তার বাইরে আর আমাদের কিছুই যাওয়ার দরকার নেই। এখন দেখো এই যে সোয়াম ফরেস্ট। সো রাতারগুল যে জনবলটা আছে, মানে রাতারগুলের যে বনটা আছে, মানে সিলেটে যেটা, এইটা কিন্তু তোমার আসলে সোয়াম ফরেস্টের আন্ডারে পড়ে। সো এটা আসলে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আর কিছুই জানার দরকার নেই এখানে। পট্টঝরা বা পর্ণমোচী এগুলো আমাদের কাজে লাগবে না তেমন, এগুলা বৈশিষ্ট্য এতটা কাজে লাগে না। আচ্ছা, এগুলো তোমরা চাইলে একটু রিডিং দিয়ে দেখতে পারো, বাট এগুলো আসলে তো ইম্পর্টেন্ট না, তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের ম্যানগ্রোভ বা উপকূলীয় অঞ্চল। সো ম্যানগ্রোভ বা উপকূলীয় অঞ্চল দেখো, সুন্দরবন তো এর আন্ডারে পড়ে, আমরা সবাই জানি। এখন যেটা হচ্ছে সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভের দেখো 10,000 বর্গ কিলোমিটার এলাকা প্রায় কি বাংলাদেশ, অর্থাৎ কত পার্সেন্ট? 62%। এটা কিন্তু তোমরা অনেকে ভাবো যে সাধারণ জ্ঞান থেকে আসতেছে, বাট না, এটা কিন্তু আমাদের বায়োলজি ফার্স্ট পেপার থেকে আসতেছে। 62%। এবং দেখো বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? সেটা হচ্ছে 200 সেন্টিমিটার। এবং তোমার হচ্ছে কি সুন্দরবনে আরও কিছু ইনফরমেশন আছে যে কখন আসলে এটাকে তোমার মানে তোমার ইউনেস্কো থেকে স্বীকৃতি পাচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, কখন বাংলাদেশ থেকে পায়, এগুলো আমরা সামনে পড়বো। মূলত বাংলাদেশে আসলে 1999, আর ইউনেস্কোতে মোস্ট প্রবলি 1997 আমরা পাবো, একটু পরে সামনেই পাবো। সো ম্যানগ্রোভ দেখো, এটা মূলত লবণাক্ত পানি, লবণের পিএইচ কত থাকে? 7 হয়ে থাকে। তো সেই জিনিসটাই বলা আছে, মাটির পিএইচ কত হয়ে থাকে? তোমার আসলে 7-এর কাছাকাছি হয়। আচ্ছা, এরপর দেখো এই যে আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে আসলে সর্বপ্রথম ইউনেস্কো কত করতেছে, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 1997 সালে তাদের কততম সেশনে, এটাও মনে রাখবা, 21তম সেশনে বাংলাদেশ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ কত সালে? বাংলাদেশ সরকার মূলত 2 বছর পরে, 1999, ঠিক আছে। বাংলাদেশ একটু সব কিছুতে লেট থাকে, তো এই জন্য হচ্ছে তোমার 2 বছর পরে, এইভাবে তোমরা মনে রাখবা। এখন দেখো আসি পূর্ব উপকূলীয় অঞ্চল, মধ্য উপকূলীয় অঞ্চল। এই অঞ্চল আমাদের মনে রাখার দরকার নেই, উপকূলীয় সবুজ বেষ্টনী এগুলাও আমরা আসলে খুব একটা গুরুত্ব দিব না। সো এগুলো আমরা বাদ দেই। দেখো বাংলাদেশে বিলুপ্ত প্রায় জীবের প্রজাতি পরিচিতি, এটা আমাদের একটু কাজে লাগবে। যে বিলুপ্ত প্রায় যে প্রজাতিগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমাদের মূলত দেখো এই যে বিলুপ্ত প্রায় কিছু উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলোর দিকে আমাদের যাওয়ার দরকার নাই, ভিতরে আমরা এগুলো না যাই, আমরা জাস্ট এখানে দেখো তোমার যে হেডিংগুলো আছে না, হেডিংগুলো পড়বো। এটা আসলে নতুন বইতে একটা ছক করে দেওয়া আছে, তোমাদের এখানে নেই। সো তোমরা আসলে এরকমভাবে জাস্ট হেডিংগুলো, আর কিচ্ছু পড়বা না, ভিতরের থেকে কিছুই পাওয়া দরকার নেই। তালিপাম, তারপর দেখো মল্লিকা ঝাঁজি, তারপর আসছে কি খুদে বড়লা, তারপর আসছে তোমার করুদ, তারপরে তোমার হচ্ছে যে রোটালা, এই যে যতগুলো উদ্ভিদ আছে, এই যে সরি তোমাদেরও আছে দেখো, আমাদের এখানে বিলুপ্ত প্রায় যে প্রাণীগুলো আছে, উদ্ভিদগুলোর কথা নেই। সো উদ্ভিদগুলো আমরা এরকমভাবে হেডিংগুলো মনে রাখবো। এবং দেখো তোমার হচ্ছে কি এই যে বাংলা নামগুলো মনে রাখবে, ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম কিছুই লাগবে না, জাস্ট বাংলা নামগুলো মনে রাখবা, বিলুপ্ত প্রায় যে প্রাণীগুলো আছে। সো বিলুপ্ত প্রায় প্রাণীগুলো তো এখানে ছকে পড়লাম, সো এখানে হেডিং আর আমাদের দরকার নেই, ঠিক আছে। ওকে,
আমাদের মোটামুটি কিন্তু এইখানে দেখো এর পরবর্তীতে আসতেছে কি জীব বিলুপ্তির কারণ। আমাদের এইখানে দেখো তোমার হচ্ছে কি এই যে জীবগুলো যে বিলুপ্ত হইলো, এর বিলুপ্ত হওয়ার পিছনে কারণ কি কি থাকে। সো এই জায়গার ক্ষেত্রে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না, তারপরেও অ্যাটলিস্ট শুধুমাত্র এই যে তোমার আসলে হেডিংগুলা পড়বো, ঠিক আছে, গুচ্ছ বন্টন, বড় দেহ, এগুলো একটু হেডিংগুলো জাস্ট একটু পড়বো, বাট রিডিং আমি তোমাদেরকে বলে রাখি এটা জাস্ট রিডিং পড়বা, এত গুরুত্ব দিও না। এত গুরুত্ব দিয়ে তোমার আসলে মেন জায়গায় পড়া হবে না তোমাদের, এটা এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাসস্থান ধ্বংস, এক্সপ্লয়টেশন, এই যে দেখো বাসস্থান ধ্বংস, এক্সপ্লয়টেশন, এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তোমার বর্তমানে প্রতি মিনিটে পৃথিবীতে 50 একর বাসস্থান ধ্বংস হচ্ছে, ঠিক আছে, এইটুকু জাস্ট আমরা খেয়াল রাখবো। অতিমাত্রায় পশুচারণ, তারপর সে পলিনেটর ধ্বংস, পরিবেশ দূষণ, এই জিনিসগুলা। বিলুপ্ত প্রায় হচ্ছে তোমার জীব প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এগুলো আসলে আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই আর ভিতরে, ওকে, আমরা এগুলোর ভিতরে না যাই। তারপর দেখো যে জীববৈচিত্র্য সংরক্ষণ। সো জীববৈচিত্র্যের ক্ষেত্রে দেখো যে অঞ্চলে তোমার জীববৈচিত্র্য বেশি দেখা যায় সেটা কী বলা হবে, হটস্পট বলা হবে। এটা হচ্ছে কথা, যেখানে জীববৈচিত্র্য বেশি দেখা যাবে সেটা কী বলা হবে, হটস্পট বলা হবে। এটা তোমরা কোথায় পড়ছো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছো। সো এখান থেকে না পড়লেও চলতেছে, আমাদের এখান থেকে আমরা বাদ দিই, ঠিক আছে। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ। সরি, এটা তো অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, সো আমরা অবশ্যই সবুজ কালার ইউজ করবো না। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ কী কী আছে, দুই প্রকার, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। সো ইনসিটু আর এক্সিটু মানে কি, ইনসিটু বলতে আসলে যেখানে থাকার কথা, যেখানে আসলে থাকার কথা প্রাকৃতিক পরিবেশে রেখেই সংরক্ষণ করা। আর এক্সিটু তো হচ্ছে যেখানে থাকার কথা না, অনেকটা মনে করো খাঁচার মধ্যে আবদ্ধ করে নিজেদের পরিকল্পিতভাবে এদেরকে সংরক্ষণ করা। সো এই জিনিসটা আসতেছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মেন কথাটা তো মনে রাখা, এর পাশাপাশি ইনসিটু সংরক্ষণের উদাহরণ এবং এক্সিটু সংরক্ষণের উদাহরণ যে কোনো একটা মনে রাখলেই হয়। সো আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র এক্সিটুটা মনে রাখবো। এক্সিটুটা মনে রাখার খুবই সহজ টেকনিক আছে, আমি তোমাদেরকে সেটাও দেখাই দিব, আশা করি তোমাদের প্রবলেম হবে না। সো দেখো প্রাকৃতিক বাসস্থানের সংরক্ষণ মানে কি হচ্ছে ইনসিটু সংরক্ষণ। যেরকমভাবে দেখো সাফারি পার্কে তোমরা যে জিওগ্রাফিতে দেখো না, যে অনেকেই তোমার হচ্ছে আফ্রিকার পশু পাখি, তোমার হচ্ছে সিংহ, তারপরে হাতি ঘুরে বেড়াচ্ছে, মানুষও সেখানে চলাফেরা করতেছে। এটা কিন্তু জটিল বিষয় না, ওটা হচ্ছে কি সে তার প্রাকৃতিক পরিবেশে আছে, বাট তাদের আবার রক্ষণাবেক্ষণও করা হচ্ছে, এটা হচ্ছে ইনসিটু ধরনের। আমরা এখানে ইনসিটু আসলে সংরক্ষণের যে প্রধান মাধ্যমগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব। কি কি আছে দেখো, জাতীয় উদ্যান। সো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই জাতীয় উদ্যানে কি সব কিছু জানবো, মোটেই না। আমরা ইনস্টিটিউট কিন্তু এই মাধ্যমগুলো দাগাচ্ছি শুধুমাত্র এই কারণে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু মুখস্থ করব না, আমরা শুধুমাত্র এক্সিটু মুখস্থ করব। এর কারণও একটাই, সেটা হচ্ছে যে এক্সিটু মনে রাখার জন্য আমাদের কাছে সুন্দর টেকনিক আছে, আমরা সেটা দেখব, ওকে। সো এইখানে দেখো জাতীয় উদ্যান গেল, তারপর আসছে ইকো পার্ক, তারপরে আসতেছে যে তোমার আসলে বাংলাদেশে দেখো বেশ কয়েকটা ইকো পার্কটার কাছে সেগুলো কথাবার্তা বলা হয়েছে। সাফারি পার্ক, এটার কথা তোমাদেরকে আগেই আমি বলছি। তারপর দেখো আসতেছে যে বন্যজীব অভয়ারণ্য, এবং দেখো তারপরে গেম রিজার্ভ, বিশ্ব ঐতিহ্য, মৎস্য অভয়াশ্রম। সো মৎস্য অভয়াশ্রমের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস একটু মনে রাখতে হবে। সো আচ্ছা সরি, গেম রিজার্ভের এটাও একটু খেয়াল রাখবা যে বাংলাদেশে একমাত্র গেম রিজার্ভ ছিল কোনটা, সেটা হচ্ছে কক্সবাজার জেলার তোমার হচ্ছে নাফ নদীর তীরে টেকনাফ গেম রিজার্ভ। সো এখানে দেখো নাফ নদীটা মূলত টেকনাফের তীরে, এবং নাফ নদীটা কি করে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে। সো এই টেকনাফ গেম রিজার্ভ ছিল, ঠিক আছে। বর্তমানে এটাকে কি বলা হয়, এটা কিন্তু বন্যজীব অভয়ারণ্যের মধ্যে ফেলা হয়, আগে এটাকে গেম রিজার্ভের অন্তর্গত করা হতো। মৎস্য অভয়াশ্রমের ক্ষেত্রে দেখো আমাদের অভয়াশ্রমের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, দেখো বাংলাদেশে একটি প্রখ্যাত ওয়েটল্যান্ডের নাম কি, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এবং এটি সুনামগঞ্জে অবস্থিত। তোমরা যদি কখনো একটু ট্যুর গ্রুপ এইসব ধরনের ফেসবুক গ্রুপে যাও, বিভিন্ন সময় দেখবা সুনামগঞ্জের বিভিন্ন জায়গার আসলে বিভিন্ন হাওর বাওর বা ঝিল টিল এইসবের তোমার ভিডিও টিডিও পাওয়া যায়। সো এগুলা কিন্তু আসলে খুব ভালোভাবে মনে থাকার কথা যে সুনামগঞ্জে মূলত টাঙ্গুয়ার হাওর আছে, এবং এটাকে কিন্তু আসলে ওদের মানে সুনামগঞ্জের এরিয়াতে কিন্তু তোমার আসলে টাঙ্গুয়ার হাওর বলে না, এটাকে বলা হয় 6 বিল 9 কুড়িকান্দা। সো দেখো 6 বিল এরকম বলে না জন্য 6 বিল 9 কুড়িকান্দা, অবশ্যই এরকমভাবে এক্স্যাক্টলি মুখস্থ করার দরকার নেই, নামটা একটু খেয়াল রাখলে দেখো পরীক্ষা অপশন দেখলেই তোমার মাথায় আরামসে মানে খেয়াল করতে পারবা তুমি। এখন দেখো এই টাঙ্গুয়ার হাওরটাকে তোমার 1999 সালে কি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে বিবেচনা করা হয়, এবং বেশি ইম্পর্টেন্ট যে 2000 সালে এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।
এরপর দেখো কি আছে, হাকালুকি হাওর। সো হাকালুকি হাওরটা কি, আয়তনের দিক থেকে হাকালুকি হচ্ছে কি বিশ্বের সর্ববৃহৎ হাওর। আয়তনের দিক থেকে হাকালুকি হাওর হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হাওর, ঠিক আছে। এরপর দেখো আসতেছে কি হালদা নদী। সো হালদা নদীর ক্ষেত্রে কি আসতেছে, হালদা নদী বাংলাদেশের অধিকাংশ কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত। হালদা নদী বাংলাদেশের অধিকাংশ কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। এই তথ্যটা আমরা এর আগে কোথায় পড়ছি, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যখন আমরা রুই মাছ নিয়ে পড়ালেখা করছি সেখানে কিন্তু এই কথাবার্তা ছিল, ঠিক আছে। আমরা দেখো এবার আসে কৃত্রিম বাসস্থানের সংরক্ষণ বা এক্সিটু সংরক্ষণ। সো কৃত্রিম জায়গায় তুমি আসলে সংরক্ষণ করতেছো, প্রথমেই দেখো আমাদের মাথায় কোনটা আসে, চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি পশু পাখিরা থাকতে চায়, বাট সেখানে যদিও বিনোদনের জন্য রাখা হচ্ছে, তার থেকেও বড় একটা উদ্দেশ্য কিন্তু থাকে যে ওই পশু পাখিগুলার কিন্তু হেলথ মেনটেন করা, ওরা যেন মানে বিলোপ না হয়ে যায়, সেগুলো আসলে কিন্তু তোমার একটা উদ্দেশ্য থাকে, শুধুমাত্র কিন্তু বিনোদনের উদ্দেশ্য থাকে না। তো সেটা তো থাকবেই, আমরা যেটা বললাম পার্কে তোমার চিড়িয়াখানার কথা। এর বাইরে দেখো আমরা এর আগে কি দেখে আসলাম, জাতীয় উদ্যান ইনস্টিটিউটে, এখানে কি আছে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। এইটা বেশি ইম্পর্টেন্স সাথে খেয়াল রাখবা, দুইটা জন্য গোলায় না যায় তোমাদের। এবার দেখো আমাদের এইখানে পরবর্তী থেকে ব্যাংক, আমরা জাস্ট ব্যাংকের দিকে খেয়াল করবো, বীজ ব্যাংক দেখবো না, আমরা দেখবো ব্যাংক, দেখছো। আর চিড়িয়াখানাটা তো আমরা সবাই জানি, আশা করি মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এরপর দেখো কি আসছে সংরক্ষণ, আমরা জাস্ট সংরক্ষণের দিকে খেয়াল করবো, অন্য কিছুর দিকে না। দেখো সংরক্ষণ, এই যে দেখছো আমাদের টোটাল কাজটা খুব সহজে হয়ে গেল না তোমাদের। দেখো শুধুমাত্র প্রথমে একটা কি মুখস্থ করবা, সেটা হচ্ছে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। উদ্ভিদ মানে হচ্ছে বোটানি, সো সেইখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এর বাইরে দেখো দুইটা কিওয়ার্ড, ব্যাংক আর সংরক্ষণ, যেখানে থাকবে সেটাকে কি বলবো আমরা হচ্ছে এক্সিটু বলবো। এবং এর বাইরে চিড়িয়াখানাটা আছে, যেটা আমাদের মনে রাখাটা কঠিন কোনো বিষয় না, আশা করি জানি। এবার দেখো ইনসিটু এবং এক্সিটুর যে মানে কনজারভেশনে তোমার আসলে যে পার্থক্য আছে, পার্থক্যটা আমরা একটু দেখবো। এরপরে আমরা দেখো তোমার হচ্ছে কি, এই যে আমাদের আসলে জীববৈচিত্র্য সংরক্ষণকে নিম্নলিখিত বৈশিষ্ট্যে প্রকাশ করা যায়, এগুলা কাজে লাগবে না অতটা, ঠিক আছে, আমরা এগুলা চাইলে বাদ দিতে পারি। তারপরে দেখো IUCN রেড ক্রিসেন্ট ক্যাটাগরিজ। আচ্ছা, সো IUCN রেড ক্রিসেন্ট ক্যাটাগরির মধ্যে কি কি জিনিস আছে দেখো, এইখানে মূলত আসলে আমাদের কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে বর্তমানে কোনো একটা প্রজাতির অবস্থা কেমন, সেটা হইতে পারে যে প্রায় মানে তোর বিলুপ্ত হয়েই গেছে, যেটাকে আর পাওয়াই যায় না এখন। তারপরে এমন হইতে পারে যে তোমার আসলে কি এটা আসলে বন্য পরিবেশে বিলুপ্ত, অর্থাৎ চিড়িয়াখানায় আছে বাট তুমি মনে করো বনে পাচ্ছ না, বাট জিন ব্যাংকে আছে, তাদের জিন সংরক্ষণ করা আছে, বাট বন্য পরিবেশে পাওয়া যাচ্ছে না। বাট বিলুপ্ত প্রজাতি কি, এর জিন নেই, কিছু নেই, এর কোনো অস্তিত্বই নেই আমাদের কাছে। এরপর দেখা যাচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, অর্থাৎ অতি বিপন্ন বলতে কি, মনে করো পরিবেশে পাওয়া যাচ্ছে, খুবই রেয়ারলি পাওয়া যাচ্ছে। আরেকটা কি বিপন্ন, যেটা আসলে পাওয়া যাচ্ছে ভালোভাবে, মোটামুটি পাওয়া যাচ্ছে, বাট সেটার সংখ্যা আস্তে আস্তে কমতেছে। এই জিনিসটা আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এই ক্যাটাগরির নামগুলো জাস্ট একটু তোমরা মনে রাখবা, হ্যাঁ। সো এই ক্যাটাগরির নামগুলো জাস্ট মনে রাখবা। দেখো খুবই ধারাবাহিকভাবে মেনটেন করা হচ্ছে, যে কোনো একটা প্রজাতি মনে করো আসলে বা আমি পাচ্ছি, পরিবেশে পাওয়া সম্ভব বা বন্য পরিবেশে পাচ্ছি আমি, কিন্তু পাওয়ার পরেও আমরা দেখতেছি ধারাবাহিকভাবে সংখ্যা কমে যাচ্ছে, মনে করো বাঘের সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে, বাট এটা কিন্তু খুব একটা বিপন্ন হয়ে যায়নি। সো এটাকে আমরা কি বলছি, মানে খুব বিপন্ন বলিনি, কিন্তু আমি বলছি যে এখানে মূলত এটা বিপন্ন প্রজাতি বলবো, বাট অতি বিপন্ন বলবো না। অতি বিপন্ন কখন বলবো, যখন দেখবো প্রাকৃতিক পরিবেশে এদের অস্তিত্ব খুবই কম হয়ে যাচ্ছে, অনেকটা তোমার হচ্ছে কি, মানে তোমার বলতে পারো এটা বিলুপ্তির দিকে আগাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আসতেছে। তারপর দেখো কি বন্য পরিবেশে বিলুপ্ত, অর্থাৎ বন্য পরিবেশে নেই, একদমই বন্য পরিবেশে পাওয়া যায় না। শুধুমাত্র কোথায় পাওয়া যায়, তো মনে করো চিড়িয়াখানা বা যেসব এক্সিটু যে সংরক্ষণ আছে, জিন ব্যাংক ট্যাঙ্ক, এইসব জায়গায় পাওয়া যাচ্ছে। আর একটা কি আছে, একেবারেই বিলুপ্ত, চিড়িয়াখানায় নয়, বন্য পরিবেশে নয়, কোথাও নেই। সো এই জিনিসটাই বলা হচ্ছে, এটুকু তোমরা একটু খেয়াল রাখতে পারো। এরপর দেখা যাচ্ছে কি ভার্নারেবল স্পিসিস বা বিপদগ্রস্ত বা সংখ্যাগ্রস্ত, এগুলো আসলে দেখো মানে এর থেকে একটু নিচের লেভেল। তারপর রেয়ার স্পিসিস, যেগুলো বিরল প্রজাতি, এটা আসলে তোমার একটু কম পাওয়া যায়, মানে বিরল বলতে তো বুঝতেই পারো আশা করি তোমরা এর অর্থটা। এখন দেখো আমরা এখানে আমাদের মূলত সারসংক্ষেপ দেওয়া আছে, এগুলো অতটা ভালোভাবে দেখার দরকার নেই তোমাদেরকে। তোমরা জাস্ট এই যে লাস্টে যে প্রশ্নগুলো আছে, এই যে একটাই তোমার বাংলাদেশে বিলুপ্ত প্রাণী কোনটা, সো এই জিনিসটাই তোমরা আশা করি সবাই পারো। সো এখানে জিনিসটা আছে দেখো ঘড়িয়াল, সো এই জিনিসটা কিন্তু তোমার আসলে খেয়াল রাখবা, ঠিক আছে, এইগুলা মনে রাখলেই হচ্ছে। আর আমাদের এখানে তেমন কিছুই নেই।